তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে আপিল করার ঘোষণা দিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে, কিন্তু ত্রয়োদশ সংশোধনী নিয়ে তাদের আপত্তি রয়েছে। সে কারণেই আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার গঠন জটিল প্রক্রিয়া মনে করেন কিনা আপনি? প্রক্রিয়াটা তো অবশ্যই জটিল। দেখুন, পৃথিবীতে যেখানে গণতন্ত্রের চর্চা হয় সেখানে তো এই ধরনের কোনো ব্যবস্থা নেই। আমরা যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপের সকল রাষ্ট্র, কোথাও এই ধরনের ব্যবস্থা নেই। কিন্তু বাংলাদেশের জন্য যদিও এটা জটিল আমরা মনে করি, কিন্তু বাংলাদেশে এটার কোনো বিকল্পও নেই। বাংলাদেশে কেন বিকল্প নেই? কারণ বাংলাদেশে আমরা যেটা জানি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন সরকার গঠিত হয় তখন তাদের রাজনৈতিক দলের অধীনে যে নির্বাচন হয় সেগুলো সবসময় বিতর্কিত হয়। বাংলাদেশে এ যাবৎকাল যে নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে সবগুলোই কোনো না কোনো ভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের অধীনে হয় নাই। ফলে প্রক্রিয়াটা জটিল, কিন্তু সেই জটিল প্রক্রিয়ার পথে আমাদেরকে যেতে হবে পরবর্তী যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটাকে মোকাবেলা করার জন্য, অর্থাৎ যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক সরকার নিয়ে কোনো বিতর্ক না থাকে, কোনো ধরনের আন্দোলন সংগ্রাম যাতে করে না হয় নির্বাচন ব্যবস্থা নিয়ে, ভোট চুরির মতো রাতের বেলায় ভোট হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে। যে কারণে তত্ত্বাবধায়ক সরকার মানে সামান্য কিছু জটিলতা থাকলেও এই ধরনের ব্যবস্থায় আমাদেরকে যেতে হবে, এর কোনো বিকল্প আসলে নেই। জি, রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে কি? দেখুন, যে কোনো ব্যবস্থাই তো প্রশ্নবিদ্ধ হতে পারে। আমরা অতীতে দেখেছি যে ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। আমরা জানি যে 1990 সালে একটা ঘটনা জেনারেল এরশাদের যে পতন, সেই পতনের পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপাততভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে পার্লামেন্টে সেটা আইন করে এই ব্যবস্থাটাকে স্থায়ীভাবে করা হয়। কিন্তু আমরা দেখেছি যে 1996 সালে এটা নিয়ে চেষ্টা করা হয়েছিল যাতে করে এটা না হয়। তারপর হচ্ছে 2006 সালে এই যে প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে সেটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে 2011 সালে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বাতিল করেন, এবং সেই বাতিল করতে গিয়ে আদালতের আশ্রয় নেন। আদালতের মাধ্যমে ব্যাপারটাকে বিতর্কিতভাবে আসলে বাতিল করেন। যে প্রক্রিয়ায় রায়টা দেওয়া হয়েছিল সেটাও গ্রহণযোগ্য না। ফলে এই পুরো প্রক্রিয়াটাই আমরা দেখি যে বিভিন্ন সরকার সবসময় তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন, কারণ বিতর্কিত করে সরকারগুলো চায় যাতে করে তাদের অধীনে নির্বাচনটা হয়, এবং তাদের অধীনে নির্বাচন হলে তারা নির্বাচনের মাধ্যমে নিজেদের জয় সুনিশ্চিত করতে চায়। ফলে এই প্রক্রিয়ায় দলগুলো সবসময় এটাকে বিতর্কিত করতে চায়, এবং আমি মনে করি আগামী দিনগুলোতেও এটাকে বিতর্কিত করার চেষ্টা করা অব্যাহত থাকবে। কিন্তু তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে বিতর্ক মুক্তভাবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আগামী অন্ততপক্ষে 5-6টি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করব। জনাব মুজাহিদুল ইসলাম, এই সংখ্যা কি ভবিষ্যতেও থাকতে পারে কিনা? আমি সেটাই বলছি যে ভবিষ্যতে হতেই পারে। ভবিষ্যতে অতীতের অভিজ্ঞতা থেকে বলছি ভবিষ্যতে হতে পারে। তবে আমি মনে করি মানে ইতিপূর্বে যে দেশের যে রাজনৈতিক যে পরিবর্তন পরিস্থিতি যা কিছু ঘটেছে, রাজনৈতিক দলগুলো এর মধ্যে থেকে শিক্ষা নেবে এবং আগামীতে এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবে, সচেতন থাকবে। এমনকি বিরোধী দলের যারা থাকবে তারাও অনেকটা বেশি, আগের থেকে আরো অনেকটা বেশি চেক এন্ড ব্যালেন্সের চেষ্টা করবে, এবং সামগ্রিক ব্যবস্থার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার মধ্য দিয়ে আমাদেরকে আগামী দিনের নির্বাচনগুলো সম্পন্ন করতে হবে। এর কোনো বিকল্প আমি দেখছি না আপাতত। জি, তত্ত্বাবধায়ক সরকার কি সব রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে হতে পারে, নাকি হতে হবে অরাজনৈতিক? না, সকল রাজনৈতিক দলের মাধ্যমে হলে এই রাজনৈতিক সরকার কাজই করবে না, এটা একেবারে পরিষ্কার। সেখানে কোনো মতেই যে ক্যাবিনেট হবে সেই ক্যাবিনেটগুলো কোনো সিদ্ধান্তই নিতে পারবে না। এটা হতে হবে একান্তই অরাজনৈতিক। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি 1991 সালে, 1996 সালে, 2001 সালে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছি, আমি মনে করি সেগুলি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ভালো মডেল। যদিও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেই ব্যবস্থাটা নিয়ে সবসময় বিতর্ক আছে, কারণ ইতিপূর্বে যে প্রধান বিচারপতি কি করে তত্ত্বাবধায়ক সরকার করার কারণে বিচার ব্যবস্থা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কারণ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটাকে টার্গেট করে ইতিপূর্বে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো
তাদের পছন্দ মতো প্রধান বিচারপতিকে নির্বাচন করার চেষ্টা করেন। ফলে আগে থেকেই এক ধরনের দলীয়করণ হয় এবং সেটা বিচার ব্যবস্থার মধ্যেও তার প্রভাব পড়েছে অতীতে। ফলে সেই ব্যবস্থাটা বাদে বাকি ব্যবস্থাটা যেটা আছে আমি মনে করি সেটা খুবই ভালো, এবং সেটা অবশ্যই হতে হবে অরাজনৈতিক। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আপাত দৃষ্টিতে কাজ করবে না। বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে, এখানে যে পারস্পরিক অনাস্থা আছে, অবিশ্বাস আছে, যে সন্দেহ আছে, এর মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের অধীনে বা রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তাদের মাধ্যমে কোনো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কাজ করবে বলে আমি মনে করি না। জি, যতই ঐক্যমত্য হোক চূড়ান্ত হবে তো সংসদেই। সেটা তো অবশ্যই, কারণটা হচ্ছে যে এখন যে আলোচনা হচ্ছে, যে ঐকমত্য হচ্ছে, সেগুলো সংসদে গেলে না গেলে সেটা মানে বৈধতা তো পাবে না। ফলে বৈধতার জন্য আমাদেরকে চূড়ান্তভাবে সংসদেই যেতে হবে। এখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সে আলোকে কাজ করতে পারি, কিন্তু পরবর্তীতে পার্লামেন্টে সেটাকে বৈধতা অবশ্যই দিতে হবে। বৈধতা ছাড়া সেটা দীর্ঘমেয়াদীভাবে আইনসঙ্গত হবে না। জি, জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।